আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সাথে একটা পরিচিত সুবাসও পায়, অনেকটা ঔষধের মতো। তোহা চিন্তা করার আগেই জ্ঞান হারায়। আমির পেছনে ঘুরে একবার তোহার মুখটা দেখল, সাথে সাথেই ওর চেহারার ভাবভঙ্গি বদলে গেল। রাগে গলার রক ফুলে উঠল। আওয়ানের মুখে উৎপটাকে একটা ঘুষি মেরে কিরমির করে বলল, কাকে এনেছো এটা? হ্যাঁ, এই মেয়ে সেই মেয়ে না, শুধু ড্রেসের কালারটা এক। ওই মেয়েটার গায়ে রং শ্যামলা ছিল, চুলে লম্বা পনিটেইল ছিল, আর কানে সাদা দুল ছিল। ঘুষি খেয়ে আওয়ানের দুনিয়া ঘুরছে, মাথা ভন ভন করছে। আমির ধাক্কা মেরে বলল, বাস্টার্ড, এখন এটাকে ফেলে আসল জনকে তুলে আন। আওয়ান উত্তর দিতে পারেনি। তার নাক মুখ ফেটে রক্ত বের হচ্ছে। আমির গাড়ির স্টিয়ারিংয়ে জোরে আঘাত করে বলল, শিট। পেছনের সারিতে নিয়ন, রিজভি আর ডানা ছিল, কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি শক্তিশালী আর বুদ্ধিমান হলো আওয়ান। বাকিগুলো আমিরের কাছে গাধার বাচ্চার মতো। আওয়ানের সাহায্য ছাড়া ওরা কিছুই করতে পারবে না। এখন আহত অবস্থায় আওয়ান যেতেও পারবে না। আমির পরিকল্পনার এত কাছাকাছি এসেও সফল হতে পারছে না। রাগে সব ভেঙে ফেলতে ইচ্ছে করছে, মন চাইলেও তোহাকে ধাক্কা মেরে গাড়ি থেকে ফেলতে। আমিরের তীক্ষ্ণ মেজাজ দেখে পেছনে জবুতবু হয়ে বসে থাকে তিনজন, একটা শব্দও করতে পারে না। আমির ওদের নির্দেশ দিল তোহাকে বের করার জন্য। তখনই দেখলো পেছনে র্যাবের গাড়ি। এই অবস্থায় তোহাকে নামাতে গেলে ধরা পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমির আর শব্দটুকু করল না, গাড়ি ঘুরিয়ে চলে গেল, অজ্ঞানরত তোহাকে সাথে নিয়েই। নীলাভ্র যখন একনিষ্ঠতার সাথে রিমিকে অনুসরণ করছিল, তখন একটা বিচিত্র ঘটনা ঘটে। রিমি আচমকাই পেছনে ঘুরল, আর নীলাভ্রর মাথা এক হাতে সরিয়ে ডান দিকে সোজা মতো নিজের হাত মেলে ধরল। চোখের পলকেই ওর হাতে একটা বল এসে আটকায়, পুরো রোবোটিক স্টাইল, যেন সে আগেই সব জানত। নীলাভ্রর চোখ কোটর আগত হওয়ার উপক্রম হয়। রিমি অসাধারণভাবে বলটা ক্যাচ ধরেছে। প্রথম কয়েক সেকেন্ড নীলাভ্র কিছুই বুঝল না। কিছু মুহূর্ত অতিবাহিত হওয়ার পর তার বুঝে আসলো, রিমি ক্রিকেট বলটা ক্যাচ না ধরলে সেটা তার মাথায় আঘাত করত। নীলাভ্র আস্তে আস্তে পেছনে তাকিয়ে দেখলো তার মতোই অবাক হয়ে 4-5টা ছেলে তাকিয়ে আছে। ওরাও নির্বাক রিম্মির কাণ্ডে। প্রত্যেকের ঠোঁট মাঝ বরাবর আলাদা হয়ে গেছে। ওদের গায়ে জার্সি। রাস্তার পাশের বড় মাঠে ক্রিকেট খেলছিল তারা। রিম্মি সামনে ছেলেটিকে উদ্দেশ্য করে বলটা ছুঁড়ে মারল। হতবাক ছেলেটি অপ্রস্তুত হওয়া সত্ত্বেও ক্যাচ ধরতে ব্যর্থ হয়নি। কয়েক সেকেন্ড সবাই হতভম্ব দৃষ্টিতে রিম্মির দিকে চেয়ে রইল। কেউ কথা বলল না। খোলা রাস্তায় পিন পতন নীরবতা। একটু পর ছেলেগুলো হাততালি দেওয়া শুরু করলো, বাহবা জানাতে লাগলো। যে ছেলেটার হাতে বল ছিল সে শীষ বাজিয়ে বলল, জোস কেসাপি, চরম ছিল, ওয়াও। আরেকজন বলল, আপু কি ক্রিকেটার? রিম্মি সবার উত্তরে মুচকি হাসলো। তারপর সামনে হাঁটতে লাগলো। ছেলেগুলো নিজেদের মধ্যে রিম্মির ক্যাচ ধরা নিয়ে আলাপ করতে থাকে, প্রশংসায় পঞ্চমুখ হয়। তারপর তারা খুশি খুশি মাঠে চলে যায়। নীলাভ্র কিং কর্তব্য বিমূঢ় হয়ে তখনও দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে রইল। কিছু সময় পর যখন তার বিস্ময় কাটল, সে দৌড়ে গেল রিম্মিকে থ্যাঙ্কস জানাতে, কারণ রিম্মি না থাকলে আজ সে নির্ঘাত আহত হতো। নীলাভ্র রিম্মিকে থ্যাঙ্কস জানাতে পারলই না। ততক্ষণে রিম্মি ধরাছোঁয়ার বাহিরে। সে বাসে উঠে গেছে, বাস চলেও যাচ্ছে। সন্ধ্যায় রিমি তার বহুতল ভবনের 5তলায় দাঁড়িয়ে কলিং বেল চাবে নীলাভ্র। ওর হাতে বড় বড় ব্যাগ, ব্যাগগুলো ভারী, ভেতরে আছে আচারের বয়াম। দরজা খুললেন তনিমা নাজরিন। ভদ্রমহিলার বয়স 45 কি 50। নীলাভ্র মৃদু হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? তনিমা নীলাভ্রকে দেখে এমন এক হাসি দিলেন যেন আকাশের চাঁদ দেখেছেন। দীর্ঘ হাসির রেখা মুখে ফুটিয়ে তনিমা বললেন, ওয়ালাইকুম আসসালাম। তিলক তোমার দেবর না তুমি? জি আন্টি, ভাবি আপনার জন্য এগুলো পাঠিয়েছে। ভিতরে আসো বাবা। নীলাভ্র হৃদয়ে এক দমকা শীতল বাতাস তোলা দিয়ে যায়। সে ভাবেনি তাকে ভিতরে আসতে বলা হবে। ভেবেছিল জিনিসপত্র নিয়ে হয়তো মহিলা ফটাফট দরজা আটকে দেবেন। যেহেতু উনি রিম্মির মা, হয়তো রিম্মির মতোই কনজারভেটিভ হবেন। কিন্তু ওনাকে দেখে মনে হচ্ছে না উনি খুব কনজারভেটিভ। যাক, ভালোই হলো, এই বাহানায় যদি রিম্মির একটু দেখা পাওয়া যায়। তনিমা নীলাভ্রকে বৈঠক ঘরে নিয়ে এলেন। নীলাভ্র ভূত দেখার মতো চমকে উঠল, কারণ বৈঠক ঘরের পাশে বিরাট রান্নাঘর। চিকন লম্বা ছিপছিপে দেহের একটা মেয়ে গায়ে কমলা টি শার্ট আর হাঁটু পর্যন্ত লম্বা প্যান্ট পরে নাচের অঙ্গভঙ্গি করছে। আসলে সে রান্না করছিল। তার চুলের লম্বা ঝুঁটিটা পিঠে তিরিং বিরিং করে দুলছে। নীলাভ্র চোখ পিটপিট করে আবার তাকায়। একবার মাথা ঝাড়া দিল, সে ঠিক দেখছে তো। তনিমা ডাকে নীলাভ্রর ভাবনার চির ধরে। আমতা আমতা করে বলল, জি আন্টি। বসছো না কেন? নীলাভ্র অযথাই হাসল। ও, বসি আন্টি। সোফায় বসে আবার রিমির দিকে তাকায় সে। তনিমা নীলাভ্রর বরাবর বসেছেন। সেন্টার টেবিলের নিচে থাকে অনেকগুলো সাইনবোর্ড গোছানো।
প্রত্যেকটিতে সাধারণ কিছু বার্তা লেখা। তনিবা একটা সাইনবোর্ড তুলে রিমিকে দেখালেন। রিমি হাসি মুখে বৈঠক ঘরের দিকে তাকালো। তারপর যেই না নীলাভ্রকে দেখলো অমনি তার মুখটা অন্ধকার হয়ে গেল। নীলাভ্র রিমির মনোযোগ আকর্ষণের জন্য হাসে। রিমি পাত্তা দেয় না, ঝড়ের গতিতে কাজ শুরু করে। তাই দেখে নীলাভ্র চোখ ছানা বড়া। তনিমা ও সামনে বসে কথা বলে যাচ্ছেন। ওনার কথার বিষয়বস্তু সম্পর্কেও নীলাভ্র জানে না। সে শুধু অবাক চোখে রিম্মির কাণ্ড দেখছে। রিম্মি ফ্রাইবেনে একটা ডিম ভেঙে ছাড়ল। তারপর পেছনে না ঘুরে 2 হাতে ডিমের খোসা ছুঁড়ে মারল। নীলাভ্র ভাবলো খোসা দুটি তার মুখে এসে পড়ছে। সরে যাওয়ারও সময় পায় না নীলাভ্র। কিন্তু অদ্ভুতভাবেই ডিমের 2 খোসা নীলাভ্রর 2 কানের পাশ দিয়ে চলে যায় এবং ডাস্টবিনে সুন্দরভাবে গিয়ে পড়ে। নীলাভ্র আবার ঘাড় ঘুরিয়ে রিম্মির দিকে তাকায়। ওর চোখে তখন ঘোর বিস্ময়। রিম্মি বড় ফ্রাই প্যানটা উঁচু করে ডিম ছড়িয়ে দিয়েছে। একদম বিশাল বৃত্তের আকৃতি হয়ে গেল ডিমটা, যেন কম্পাস দিয়ে কেউ সাদা খাতায় বৃত্ত এঁকেছে। এটা দেখে নীলাভ্র চোখও ডিমের মতো গোল হয়ে যায়। রিম্মি ডিমে ঝড়ঝড় করে মশলা ছিঁড়তে থাকে। মশলার কৌটাগুলো রিম্মি ধরতেই যেন খুলে যাচ্ছে, আবার মনে হচ্ছে অটোমেটিক বন্ধও হয়ে যাচ্ছে। সবজি কাটার সময় নীলাভ্রর মাথা টনটন করে উঠল যখন সে দেখলো প্রত্যেকটা স্লাইস একদম পারফেক্ট শেপের হচ্ছে। মেশিন দিয়ে কাটলেও এত পারফেক্ট হয় না। নীলাভ্র একবার চোখ বুজে আবার তাকায়। ঘটনাগুলো এতই দ্রুত হচ্ছে যে তার মস্তিষ্ক নিতে পারছে না। একটু পর মন আসলো। মেয়েটার মুখে আগের মতোই মিষ্টি হাসি। খুঁড়িয়ে খুঁড়িয়ে রান্নাঘরে ঢুকলো মন। তারপর রিমির হাতে একটা কালার কিউব দিল। রিমি মুচকি হেসে মনের গাল টিপল। তারপর 2 সেকেন্ডে কালার কিউবের সব রং মিলিয়ে দিল। নীলাভ্র বিস্ময়ে নখ কামড়ে ধরে। জিনিয়াসরাও এত জলদি পারে না যত জলদি রিমি করলো। আর যখন সে কালার কিউব মিলাচ্ছিল ওর হাত যেন চরকির মতো ঘুরছিল। নীলাভ্র মনে হলো তার দেখার ভুল, সে হয়তো হ্যালোসিনেট করছে, কারণ সে যেগুলো দেখছে সেগুলো কখনো বাস্তবে হতেই পারে না। একটা সাধারণ মানুষের আচরণে এমন কখনো হতে পারে না। নীলাভ্র মাথা ভনভন করছে। রিমি ট্রেতে খাবার সাজিয়ে নীলাভ্র সামনে রাখলো। তারপর চুল বাঁধতে বাঁধতে রুমে চলে গেল। নীলাভ্র রিমির রুমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। তনিবা বললেন, হাঁ করে কি দেখছো? কফিটা নাও বাবা। নীলাভ্রর হুঁশ আসলো। হাসার চেষ্টা করে কফি নিল। তনিবা বললেন, আমার মেয়ে কফি আর এগ স্যান্ডউইচ খুব ভালো বানাতে পারে। নীলাভ্র কফিতে চুমুক দিতে নিয়েও দিল না, হেসে বলল, দেখলাম তো, আসলেই খুব দ্রুত বানায়। তনিবাও এবার ফিক করে হাসলেন। তারপর বললেন, ও আসলে একটু দ্রুত কাজই পছন্দ করে। কফিটা নীলাভ্রর অসাধারণ লেগেছে। এমন কফি যেন সে জীবনেও খায়নি। টেস্ট একদম অন্যরকম। বেশি দুধও না, বেশি চিনিও না, সব কিছুই যেন পারফেক্ট একটা মিশ্রণ। এমন পারফেকশনই তো সবাই খোঁজে। নীলাভ্র খাবার শেষ করে উঠে দাঁড়ালো। আন্টি, আজকে আসি। তনিমা মুখ মলিন করে বললেন, মাত্রই তো এসেছো, এত জলদি চলে যাবে? আমার একটু কাজ আছে আন্টি, যেতে হবে আমাকে। আসলে আমার আরেকটা মেয়ে ছিল, ও একটু বাইরে আছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। যদি তুমি আরো 10 মিনিট বসো তাহলে ওর দেখা। নীলাভ্র মনে মনে চিন্তা করলো, আন্টি তো ভালোই, তাকে সুযোগ করে দিচ্ছে। অন্য সময় হলে নীলাভ্র স্বাচ্ছন্দ্যে বসে থাকতো। রিমির বাসায় সারাদিন বসে থাকতো, তার কোনো আপত্তি নেই। কিন্তু আপাতত নীলাভ্র একটু টেনশনে আছে। লাভলি আন্টি বলেছেন দ্রুত ওনার সাথে দেখা করতে। দুপুর থেকে তো আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শপিং মলে গিয়েছিল, তারপর আর ফেরেনি। নীলাভ্র লাভলিকে জানায় তোহার সাথে শপিং মলে দেখা হয়েছিল তার। তখন লাভলি বলেছে নীলাভ্রকে নিয়ে খুঁজতে বের হবেন। নীলাভ্র হাতে তখন ব্যাগ ছিল, সে ব্যাগগুলো নিয়ে রিমিদের বাসায় আসছিল। তাই তখন লাভলি আন্টিকে অপেক্ষায় থাকতে বলে এখানে চলে এসেছে। লাভলি আন্টি নিশ্চয়ই তার অপেক্ষা করছেন। নীলাভ্রকে দ্রুত যেতে হবে, তাই সে বলল, আন্টি, আসলে আজকে আমার একটা জরুরি কাজ আছে, অন্য একদিন আসবো, তখন সবার সাথে দেখা করব। আচ্ছা যাও, আর যাওয়ার সময় মেন গেটের লকটা লাগিয়ে যেও। আচ্ছা আন্টি। তনিবা ভেতরে রুমে চলে গেলেন। নীলাভ্র যাওয়ার সময় দেখলো রিমি বিছানায় শুয়ে চোখে চশমা লাগিয়ে বই পড়ছে। রিমির মাথাটা ঠিক নীলাভ্রর দিকে, আর পাগুলো দেয়ালের সাথে লাগানো। ওর কপালে কিছু কোঁকড়া চুল এলোমেলোভাবে উঠছে। দৃশ্যটা দেখতে সুন্দর লাগছে। মনে হচ্ছে চুলগুলো যেন হাতছানি দিলে নীলাভ্রকে কাছে যাওয়ার আহ্বান জানাচ্ছে। নীলাভ্র আনমনে হাসল। ভুলে গেল জরুরি কাজের কথা। ইচ্ছে করছে রিম্বির ঘরে ঢুকে সযত্নে কপালের ওই চুলগুলো গুছিয়ে দিতে। নীলাভ্র কি যাবে? যাওয়ার সাহস হচ্ছে না, কিন্তু নিজেকে আটকাতেও পারছে না। মাথায় বুদ্ধি আসলো। প্রতি রাতে রিম্মিকে উদ্দেশ্য করে চিরকুট লিখে সে। একটা চিরকুট এখন তার পকেটেই আছে। নীলাভ্র চাইলেই রিম্মির অগোচরে ঘরে ঢুকে চিরকুটটা টেবিলে কিছু একটা সাথে চাপা দিয়ে রেখে যেতে পারে। রিম্মি যেহেতু উল্টো দিকে মুখ করে আছে, সে নীলাভ্রকে দেখবে না, কিছু বুঝবেও না। তারপর যখন নীলাভ্রর অনুপস্থিতিতে রিমি চিরকুটটা খুলবে, নিশ্চয়ই খুব চমকাবে। নীলাভ্র রুমে প্রবেশ করলো। রিমি জানে এতক্ষণ নীলাভ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকেই দেখছিল। নীলাভ্র মনে কি চলছে সেটাও রিমি তুখোর মস্তিষ্ক জানে।
সে দূর থেকে সবার মন পড়ার ক্ষমতা রাখে। নীলাভ্র এখন টেবিলের সামনে দাঁড়িয়ে কলম খুঁজছে, কলমের নিচে একটা চিরকুট রেখে যাবে তাই। রিম্মি নিজের মনেই হাসল। সে চায় নীলাভ্র তার কাছে সফল হোক, তাই ইচ্ছে করেই বাগড়া দিল না। নীলাভ্র নিঃশব্দে যখন চলে যেতে নিচ্ছিল তখন হঠাৎ কারো পায়ের আওয়াজ ভেসে এলো। নীলাভ্র থমকে দাঁড়ালো। এই ঘরে কেউ আসছে। ধূপধাপ আওয়াজ হচ্ছে, জুতা পায়ে দ্রুত হেঁটে আসার আওয়াজ। রিম্মি সচল মস্তিষ্ক বুঝে নিল তনিমা ওর ঘরের দিকেই ধেয়ে আসছে। এই অবস্থায় নীলাভ্রকে দেখলে ঘোর বিপদ। রিম্মি শোয়া থেকে সরাসরি উঠে দাঁড়িয়ে গেল। নীলাভ্র ধরা খেয়ে ইতস্তত বোধ করল। চোখের ইশারায় বোঝাতে চাইল তার কোনো খারাপ উদ্দেশ্য নেই। রিম্মি হঠাৎ নীলাভ্র পায়ে পাড়া দিয়ে ওকে মেঝেতে ফেলে দেয়। নীলাভ্র সরাসরি পড়ে যায় না, চিত হয়ে 4 হাত পায়ে দাঁড়ানো থাকে, অনেকটা টেবিলের মতো। রিম্মি ঝটপট নীলাভ্রর গায়ে মোটা কুশন সাদা চাদর তুলে দেয়। বিছানার পাশে টেবিলটা পর্যন্ত স্থানচ্যুত করে নীলাভ্রকে ঠেলে টেবিলের জায়গায় নেয়। তারপর টেবিলটা নীলাভ্রর উপরে তুলে দেয়। বিষয়ে নীলাভ্র না শব্দ করতে থাকে। টেবিলের নিচে ফাঁকা হওয়ায় নীলাভ্রর মাথা থেকে বুক পর্যন্ত টেবিলের নিচে এঁটে যায়। বাকি জায়গায় চাদর ছড়িয়ে রিম্মি বসে পড়ে। একদম নীলাভ্রর পেটের উপরে বসে। নীলাভ্রর দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়, হাত পা কাঁপতে থাকে। রিম্মি জোরে নীলাভ্রর পায়ে পাড়া দিয়ে আঘাত করে। নীলাভ্রর কাঁপাকাঁপি থেমে গেল, একদম স্ট্যাচুর মতো হয়ে গেল সে। তনিমা ঘরে ঢুকলেন। রিম্মি মনোযোগের সাথে নীলাভ্রর নামক টুলের উপরে বসে বসে বই পড়ছে। তনিমা ড্রেসিং টেবিলের ড্রয়ারে কি একটা খোঁজাখুঁজি করলেন। খচখচ শব্দ শুনতে পায় নীলাভ্র। এভাবে 5 মিনিট চলল। তারপর তনিমা বের হয়ে গেলেন। একটা কথাও বলেননি, কিছু সন্দেহ করেননি। নীলাভ্র হাঁপ ছেড়ে বাঁচল। রিমি উঠে দাঁড়িয়ে সব জিনিস সরালো নীলাভ্রর উপর থেকে। নীলাভ্র তখনও নড়াচড়া করতে পারছে না। রিমি একটা ফোঁ দিল, অমনি নীলাভ্র মেঝেতে শুয়ে পড়ল। রিমি জোরে এসে দিল। এদিকে নীলাভ্রর অবস্থা নাজেহাল। সে যতটা কাহিল তার চেয়েও অবাক, নির্বাক, বিস্মিত। এমন অদ্ভুত প্রতিভা সম্পন্ন মেয়ে নীলাভ্র জীবনে কোনোদিন দেখেনি। রিমিদের ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে নামতে গিয়ে নীলাভ্রর পা অসাড় হয়ে আসে। হাত দুটো ঠিকমতো নাড়ানো যায় না। মনে হচ্ছে কেউ শক্ত করে 4 হাত পা বেঁধে রেখেছে, আর নীলাভ্র প্রাণপণ চেষ্টা করছে বন্ধন ছাড়ানোর। তার 4 হাত পায়ে যদি কেউ সুন্দর করে মালিশ দিত তাহলে হয়তো একটু আরাম পাওয়া যেত। রিমি নীলাভ্রর একই পায়ে 2 বার লাথি মেরেছিল। নীলাভ্রর ধারণা হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। মেয়ে মানুষের শরীরে এত শক্তি হয়? রিমি কি আসলেই মেয়ে না স্টিল? নীলাভ্র যখন সিঁড়ি ভেঙে মেইন গেটের সামনে আসলো, দেখতে পেল লাভলি আন্টি হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছেন। হয়তো ওর জন্যই অপেক্ষা করছেন। নীলাভ্র খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে সামনে দাঁড়ায়। লাভলি নীলাভ্রকে দেখে চিন্তিত মুখে বললেন, কি করব বলো তো বাবা, মেয়েটার ফোন এখনো বন্ধ, কোনো খোঁজ নেই। আমার মাথায় কাজ করছে না, কই গেল? লাভলির চোখে মুখে তীব্র দুশ্চিন্তার ছাপ। নীলাভ্র সান্ত্বনা দিল, টেনশন করবেন না আন্টি, খুঁজে পাওয়া যাবে। তোমার আঙ্কেল বাসায় আসলে আমি কি জবাব দেব সেটাই ভাবছি। সে যদি জানে আমি তোহাকে শপিংয়ে পাঠিয়েছি, তাও আবার একা, তাহলে বাসায় তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। আপাতত আঙ্কেল কিছু জানার দরকার নেই, আমরা আগে চেষ্টা করে দেখি। যদি পেয়ে যাই তাহলে তো ভালোই, না পেলে পরে আঙ্কেলকে জানতেই হবে। লাভলি নিঃশ্বাস আটকে বললেন, এসব বলো না প্লিজ, নিশ্চয়ই খুঁজে পাবো। ইনশাল্লাহ। রিক্সা নেবো আন্টি? কোথায় যাবে? সবার আগে শপিং মলটা গিয়ে দেখি। ঠিক আছে। নীলাভ্র গেট দিয়ে বের হলো রিক্সা খোঁজার উদ্দেশ্যে। এতক্ষণে নীলাভ্রর এক পায়ে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা লাভলি খেয়াল করলেন। কিছুটা বিচলিত গলায় বললেন, তোমার পায়ে কি হয়েছে নীল? নীলাভ্র স্মিত হেসে বলল, তেমন কিছু না আন্টি, হালকা একটু ব্যথা পেয়েছি। যেতে পারবে? নিশ্চয়ই পারবো আন্টি, ব্যথাটা সহনীয়। আপনি চলুন। নীলাভ্র বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর রিম্মি দ্রুত ঘরে ঢুকে দরজা আটকালো। তারপর টেবিলে সযত্নে নীল কলম দিয়ে আটকানো নীলাভ্র সেই চিরকুটটা হাতে নিল। এর আগে কখনো কিছুর প্রতি এত আগ্রহ বোধ করেনি রিম্মি। ব্যক্তিগতভাবে রিম্মির ধৈর্য মাত্রাহীন। পৃথিবীতে এমন কিছু নেই যেটা রিম্মি পারে না। তার ডিকশনারিতে অসম্ভব বলতে কোনো শব্দ নেই। অথচ সে আজকে সামান্য এই চিরকুটটা লেখার পড়ার জন্য নিজের ছোট্ট মনটাকে আটকাতে পারছে না। মন অবাধ্যর মতো আনসান করছে। এমন হওয়ার কারণ কি রিম্মি বুঝতে পারে না, কিন্তু এতটুকু তো স্পষ্ট, তার মনটা বেশ কয়েকদিন ধরে মস্তিষ্কের বিরোধিতা করে চলেছে অবিরাম। আগে রিম্মি যেইভাবে চাইতো মন মস্তিষ্ককে ঠিক সেভাবেই নিয়ন্ত্রণে রাখতে পারত। সাধারণ মানুষ পরিচালিত হয় মস্তিষ্ক দ্বারা, কিন্তু রিম্মি নিজেই তার মস্তিষ্ককে পরিচালনা করে। সে যেভাবে চায় মস্তিষ্ক সেইভাবেই চলে। আজ পর্যন্ত রিম্মি তার দেহ, হাত, পা কিংবা মস্তিষ্ক দিয়ে এমন কিচ্ছু করেনি যেটা সে চায়নি। যেমন একজন সাধারণ মানুষের শরীরে যদি হুট করেই একটা মাকড়সা উঠে যায়, তাহলে সে অজান্তেই চিৎকার দেবে। তারপর হয়তো নিজেই অবাক হবে কেন চিৎকার দিল। চিৎকারটা আসে মস্তিষ্কের আদেশে। কিন্তু রিম্মির ক্ষেত্রে ব্যাপারটা উল্টা হয়। কোনো মাকড়সা যদি তার শরীরে বেয়ে উঠে যায়, সে চিৎকার করবে না,
তার শরীরে কিছু অনুভূতিও হবে না। অনুভূতিটা কেবল তখনই হবে যখন রিম্মি অনুভব করতে চাইবে, কিন্তু এখন সেটা হচ্ছে না। হঠাৎ করেই যেন সব নিয়ম ভেঙে যাচ্ছে। রিম্মি নিজেকেই সামলাতে পারছে না। মনটা এমন বেসামাল হয়ে যাচ্ছে কিভাবে? অযথা দম বন্ধ করে অনুভূতি হচ্ছে কেন? নীলাভ্রর সাথে দেখা হওয়ার পর থেকেই রিম্মি যে সকল অনুভূতির সম্মুখীন হয়েছে সবই তার 22 বছরের জীবনে প্রথম। এর আগে কখনো রিম্মি কারোর প্রতি এমন আকর্ষণ অনুভব করেনি। চিকন গড়ন, শ্যামবর্ণ নীলাভ্রর নিষ্পাপ চোখ দুটি রিম্মির শান্ত মনে অবাধ ঘূর্ণিঝড় তুলে দেয়। নীলাভ্র যখন অবাক হয়ে রিম্মির দিকে চেয়ে থাকে, ওর চোখে মুখে ঘোর বিস্ময়ের ছাপ থাকে, রিম্মির স্নায়ু তখন অকারণেই দুর্বল হয়ে পড়ে। অচানক আতঙ্ক সূঁচের মতো মনে গায়ে দেয়। সব এলোমেলো হয়ে যায়। আগে যা কখনো হয়নি সে সবই হতে থাকে নীলাভ্র তাকিয়ে থাকলে। হুট করে যেন মহাপ্রলয়ের মতো অদ্ভুত অনুভূতিটা রিম্মিকে অগোছালো করে দেয়। এমন কেন হয়? কিভাবে হয়? রিম্মি যুক্তি খুঁজে পায় না। তার অসহ্য লাগে, এখনো লাগছে। রিম্মি চিরকুটটা খুলবে না, ড্রয়ারে ঢুকিয়ে রাখলো। তারপর বই নিয়ে বিছানায় শুয়ে পড়ল। নীলাভ্রর কথা আর ভাববেই না সে। আধা ঘন্টা যাবৎ মুখের সামনে বই ধরে এদিক সেদিক নাড়াচাড়া করার পরও রিম্মি খেয়াল করলো তার মনোযোগ বইয়ে নেই। সে এতক্ষণ ধরে নীলাভ্রর কথাই চিন্তা করছে। তার মন বারবার আকতি জানাচ্ছে নীলাভ্রর চিরকুটটা পড়ে দেখার জন্য, না হলে যেন কিছুতেই অশান্ত মনের প্রলয় থামবে না। রিম্মির অবাক লাগে। আগে রিম্মি যে স্মৃতি ব্রেন থেকে মুছে দিতে চাইতো সঙ্গে সঙ্গেই তা ভ্যানিশ হয়ে যেত। কখনো অবাঞ্ছিত স্মৃতি রিম্মিকে বিরক্ত করতে পারে না। তার মস্তিষ্কে শুধু সেই স্মৃতিই আসে যেটা রিম্মি মনে করতে চায়। এটাই তার মন আর মস্তিষ্কের সামঞ্জস্যতা। আজকে সেই সামঞ্জস্যতায় ব্যাঘাত ঘটেছে কি করে? কিভাবে মস্তিষ্ককে টেক্কা দিয়ে মন জিতে যাচ্ছে? মনটা কি তাহলে মস্তিষ্কের চাইতেও অনেক শক্তিশালী হয়ে গেছে? কিন্তু কেন? মনে কি এমন আছে যা মস্তিষ্কে নেই? রিম্মি বাধ্য হয়ে চিরকুট খোলে। নীলাভ্রর গোটা গোটা অক্ষরে সুন্দর কিছু লেখা। আজকে আপনাকে ধন্যবাদ দিতে চাইছিলাম, কিন্তু দেওয়া হয়নি। সেই জন্য আবার আমাকে অভদ্র মনে করছে না তো? আসলে আমি বুঝতে পারি না, কিছুই বুঝি না। আমি একটা অধম। আপনি কি চান, কি পছন্দ করেন, কীভাবে কথা বললে আপনি খুশি হন, আমি এসব কিছুই বুঝি না। এই যে এখন যে লিখছি, এখনও কিন্তু বুঝতে পারছি না কীভাবে লিখলে আপনি বুঝবেন। আপনি কি ইংরেজি পড়তে বেশি কমফর্টেবল নাকি বাংলা? আমার মনে হচ্ছে আপনি আমার সামনে বসে লেখাগুলো পড়ছেন আর মিটে মিটে হাসছেনও। আমাকে কেন জানি খুব লজ্জা লাগছে। আপনার সামনে দাঁড়ালে আমার লজ্জা লাগে। এই জন্য আবার আমাকে আতেল মনে করবেন না। ছেলে মানুষের লজ্জা পাই। আতেলই তো হব আমি। আতেল মানে বোঝেন? নির্বোধ। ভাই আর মা অবশ্য আমাকে এই নামেই ডাকে, কিন্তু আপনি প্লিজ এই নামে রাখবেন না আমাকে, কারণ আপনি আমাকে আতেল বললে আমার লজ্জা লাগবে। আচ্ছা, আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি কি এতটাই অধম যে একটিবার আমার দিকে তাকিয়ে হাসা যায় না? হাসির উত্তর হাসি দিয়ে দিতে হয়, কিন্তু আপনি দেন রাঙানি দিয়ে। আপনার হরিণী চোখের তেজস্ক্রিয়তায় আমার ছোট্ট মন ভয়ে লাভঝাপ করে শুরু করে দেয়। এখন আবার আমাকে ভীতু ভাবছে না তো? আমি কিন্তু ভীতু না। ভীতু হলে কি এতবার চোখে ধমক খাওয়ার পরে আপনার পিছু নিতাম? এবার আপনি বলতে পারেন আমি বেহায়া। তাহলে হ্যাঁ, আমি স্বীকার করছি আসলে আমি বেহায়া। আগে কিন্তু ছিলাম না। আপনাকে দেখার পর আমি বেহায়া হয়েছি। আমার মন আমার কথা শুনতে চায় না। এটা কি আমার দোষ? প্রতিদিন এই অপরাধী চোখ দুটো আপনাকে দেখার তৃষ্ণায় কাতর হয়। মন আপনার আগে চোখের আগুনে ঝলসে যেতে চায়। কি বেহাই ইচ্ছে, তাই না? আপনি আমার অভ্যেস হয়ে গেছেন। যদিও আমি জানি না এটা কেমন অভ্যেস, ভালো অভ্যেস নাকি বদ অভ্যেস। চিঠিটা পড়ার পর রিম্মির মুখের ভাবভঙ্গি একটু বদলায়নি, কিন্তু মন থেকে এক পশলা হাসি উঠে আসতে চাইছে। রিম্মি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। না, হচ্ছে না। হাসতেই হবে, না হলে জীবন বৃথা। মনটাও স্থির হবে না প্রাণ খুলে না হাসলে। রিম্মি চিঠিটা মুখে গুজে হাসতে শুরু করলো। আনন্দ নামক অনুভূতিটা যেন তার প্রথমবার হচ্ছে। সারা শপিং মল তোলপাড় করার পরেও তোহার কোনো খোঁজ পাওয়া যায়নি সেদিন। টানা এক সপ্তাহ এসব নিয়ে পাগলের মতো ছোটাছুটি করতে থাকেন লাভলি আর জাবিদ সাহেব। একমাত্র মেয়ে হারিয়ে যাওয়ার শোকে দুজনের অবস্থা পাগল প্রায়। বাড়িতে শোক নেমে আসে। 1 মাসের মাথায় লাভলি প্রচণ্ড হতাশা থেকে স্ট্রোক করে বসেন। অতঃপর অসুস্থ হয়ে বিছানায় দিনারিপাত করতে থাকেন। পুরবীর দিন যায় বড় খালার সেবা করে। মাঝে মাঝে বোধশক্তি হারিয়ে ফেলে সে। এক হাতে সব সামলাতে গিয়ে হিমশিম খায়। পুরবীর মা লতিফা মেয়েকে নিতে আসেন, কিন্তু পুরবী অসুস্থ বড় খালাকে রেখে যেতে নারাজ। লতিফার বিবেকেও সায় দেয় না, তাই তিনিও থেকে যান মেয়ের সাথে। মামে মিলেই সংসারটা আগলে রেখেছে। এখন এই বাড়িটা তাদের নিচের পাড়ের মতো। লতিফা রান্নাবান্না করেন আর পুরবী লাভলির দেখাশোনা করে। জাবিদ সাহেব সকালে বাসা থেকে বের হন, রাত 2টা-3টায় ফিরেন। তারপর বিরস মুখে সদর দরজার কাছে বুকে হাত রেখে বসে থাকেন। লতিফা ওনাকে ঠান্ডা পানি খেতে দেন। জাবিদ সাহেব ঢকঢক করে পানি টেনে নেন, তারপর আবার বুকে হাত দিয়ে বসে থাকেন। ওনার চোখ মুখ কুঁচকে থাকে তীব্র ব্যথায়।
পূরবী উত্তর জানার পরেও ছুটে আসে প্রশ্ন করতে। ছলছল চোখে ভাঙা কণ্ঠে প্রত্যেকদিন জিজ্ঞাসা করে। কোনো খোঁজ পেয়েছেন আঙ্কেল? জাবির সাহেব অন্য মনস্ক হয়ে নাসূচক মাথা নাড়েন। তারপর কি একটা চিন্তা করতে থাকেন। ওনার চশমা অস্বচ্ছ হতে থাকে ক্রমাগত। লতিফা দীর্ঘশ্বাস ছাড়েন। পূরবী ধীর পায়ে রুমে চলে আসে। বিছানায় বসে কাঁদে। তোহার ছবি বুকে নিয়ে ডোকরে কাঁদে, মাঝে মাঝে ধমকায়। কোথায় হারিয়ে গেলি তুই? এখনো কেন ফিরে আসছিস না? আর কত জ্বালাবি? মা বাবাকে মেরে ফেলতে চাস? আমিও মরে যাই তোর জন্য, তারপর না হয় আমাদের কবর দিতে ফিরে আসিস। পূরবীর বুক ফাটা কান্না থামতে চায় না। আগে লাভলি কাঁদলে পূরবী শক্ত হাতে সামলে রাখত, সান্ত্বনা দিত, শক্তি জোগাত। এখন লাভলি আর কাঁদেন না। উনি পাথরের মতো হয়ে গেছেন। কিন্তু পূরবী কাঁদে। সে আজকাল বড্ড বেশি মিস করে তোহাকে। প্রতিদিন মনে আতঙ্কের দহন নিয়ে খবরের কাগজ খুলেন জাবিদ সাহেব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।